আমরা তো জানি আমাদের চাঁদের সাইজ পৃথিবীর মাত্র 27%। আবার অন্যদিকে প্লুটোর যে চাঁদ চেরন, সেটা প্লুটোর পুরো হাফ। এবার দেখো, কোনো প্ল্যানেট আর তার চাঁদের মধ্যেকার সাইজের এই যে ডিফারেন্স, এটা খুবই কমন, কিন্তু কোনো প্ল্যানেট আর স্টারের মধ্যে কিন্তু এটা হয় না। তো চলো আমাদের সোলার সিস্টেমের জুপিটার গ্রহেরই এক্সাম্পল নেওয়া যাক। জুপিটার আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ, আর এর ডায়ামিটার আমাদের পৃথিবীর তুলনায় 11 গুণ বড়। কিন্তু আবার যদি সূর্যের সাথে কম্পেয়ার করো, তাহলে সূর্যের ডায়ামিটার আবার জুপিটারের থেকেও 10 গুণ বড়। এবার এমন একটা প্ল্যানেট কল্পনা করো যেটার সাইজ আমাদের সূর্যের সাইজের 27%। শুনে হয়তো মনে হচ্ছে যে এটা তো সম্ভবই নয়, তাই না? ওয়েল, আজ এমনই কিছু মারাত্মক অদ্ভুত প্ল্যানেটসের ব্যাপারে বলবো যা থাকারই কথা নয়। সায়েন্সের কোনো লজিকই খাটে না এদের ওপর। শেষ অবধি শুনলে তোমারও রিয়াকশন কিছুটা এইরকম হবে। তো চলো শুরু করা যাক। পৃথিবী থেকে 292 লাইট ইয়ার্স দূরে TOI 5205 নামের একটা স্টারের চারপাশে কিছুটা এইরকমই দৃশ্য আমরা দেখতে পাবো। আসলে এটা একটা রেড ডোয়ার্ফ স্টার, যার সাইজ আমাদের সূর্যের মাত্র 0.4%। এমনকি এটা স্টার হয়েও জুপিটার গ্রহের থেকেও প্রায় 5 গুণ ছোট সাইজের। ভাবতে পারছো? কিন্তু মজার ব্যাপার হলো, এই স্টারের চারপাশে জুপিটারের সাইজের একটা গ্যাস জায়ান্ট ঘুরে চলেছে। আর এটাই বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে দিয়েছে যে একটা ছোট্ট স্টার কিভাবে জুপিটারের মতো বড় সাইজের ম্যাসিভ একটা গ্রহকে অরবিট করাতে পারে নিজের চারপাশে। দেখো, এটা হলো একটা সোলার নেবুলা। এটা যখন কোনো এক্সটার্নাল ডিস্টারবেন্সের ফলে ঘুরতে শুরু করে, তখন সোলার সিস্টেম তৈরি হতে শুরু করে। সব মেটেরিয়াল সেন্টারে জমা হয়ে মাঝখানে স্টার তৈরি হয়ে যায়, আর বাকি যা মেটেরিয়ালস বেঁচে থাকে চারপাশে, সেগুলো দিয়ে প্ল্যানেটস আর বাকি অবজেক্টস তৈরি হয়। এবার দেখো, TOI 5205 এর সাথে প্রবলেমটা হলো, যদি বেশিরভাগ মেটেরিয়াল স্টার তৈরি করতেই শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে ওই গ্যাস জায়ান্টটাকে বানানোর জন্য এত মেটেরিয়ালস এলো কোথা থেকে? এটাই বারবার ভাবতে বাধ্য করছে সায়েন্টিস্টদের। এখানে বলে রাখি, এই এক্সোপ্ল্যানেটটাকে কিন্তু ট্রানজিট মেথড দিয়ে খোঁজা হয়েছিল। এটা নিয়ে অনেকেই হয়তো ভাবো যে এত দূরের প্ল্যানেটস আমরা কি করে খুঁজে পাই। তো দেখো, এই ট্রানজিট মেথডে কি হয়, যখন কোনো প্ল্যানেট তার স্টারের সামনে দিয়ে পাস হয়, তখন সেটা স্টারের আলোর কিছুটা অংশ ব্লক করে দেয়। এটাই স্বাভাবিক। এবার সায়েন্টিস্টরা ওটাকেই ক্যালকুলেট করে যে কতটা পরিমাণ আলো ব্লক করলো। এভাবেই আন্দাজ করা হয় যে ওই প্ল্যানেটের সাইজ কতটা হতে পারে। এবার TOI 5205 এর কেসে এটা 7% আলো ব্লক করছিল, যেটা আজ অব্দি মাপা সব থেকে বেশি ট্রানজিট ভ্যালু। মানে এর আগে কোনো প্ল্যানেট তার স্টারের এতটা আলো ব্লক করেনি। আর তাই এই অনুযায়ী এই এক্সোপ্ল্যানেটটা এক্সিস্টই করার কথা নয়। যদিও এই ইউনিভার্সের এটাই একমাত্র সোলার সিস্টেম নয় যেটাকে আমরা ঠিকভাবে এক্সপ্লেন করতে পারিনি, বরং ঠিক এইরকমই দৃশ্য দেখা যায় কোকো টাউ 4 এর মধ্যে। পৃথিবী থেকে 424 লাইট ইয়ার্স দূরে টরাস কনস্টেলেশনের মধ্যে এই এক্সোপ্ল্যানেটটা অরবিট করে, আর এটা ইউনিভার্সের সব থেকে ইয়াং এক্সোপ্ল্যানেট। এবার যেমনটা আগেই বললাম যে কোনো সোলার সিস্টেমের মাঝে স্টার তৈরি হয়, তারপর বাকি মেটেরিয়ালস দিয়ে প্ল্যানেটগুলো তৈরি হয়। তো ধরো, সূর্যের বয়স 460 কোটি বছর, আর পৃথিবী 454 কোটি বছর আগে তৈরি হয়েছিল। মানে সূর্য তৈরি হওয়ার পরেও পৃথিবী তৈরি হতে 6 কোটি বছর সময় লেগেছিল। কিন্তু কোকো টাউ 4 এর কেসে এমনটা হয়নি। যেখানে স্টারের বয়স 10 লাখ বছর, সেখানে প্ল্যানেটটারও বয়স 10 লাখ বছর। তো এবার প্রশ্ন হলো, এই প্ল্যানেটটা তাহলে তৈরি কিভাবে হলো? সায়েন্টিস্টরা এর পিছনে একটা পসিবল কারণ বলেন ডেব্রিস কোল্যাপস। হতে পারে স্টারটাকে তৈরি করার যে ডেব্রিস গুলো ছোট ছোট টুকরো তৈরি করে ফেলে, আর এইরকমই কিছু টুকরো একসাথে জুড়ে এই প্ল্যানেটটা তৈরি হয়ে যায় ওই একই সময়ে। কিন্তু তাহলে তো এই প্ল্যানেটটা ভীষণ আনস্টেবল হওয়ার কথা, যদিও আমরা এটাকে এখনো ভালোভাবে অ্যানালাইজ করিনি। এবার চলো তোমাদের নিয়ে যাই ইউনিভার্সের সেই জায়গায় যেখানে সব থেকে ছোট এক্সোপ্ল্যানেটটা আছে। পৃথিবী থেকে 209 লাইট ইয়ার্স দূরে কেপলার 37 নামের G টাইপ মেন সিকোয়েন্স স্টার রয়েছে, যার চারপাশে 4টে এক্সোপ্ল্যানেট অরবিট করে চলেছে। এই স্টারটা আমাদের সূর্যের থেকে 20% ছোট, কিন্তু এর সব থেকে কাছের যে প্ল্যানেটটা কেপলার 37b এখনো অব্দি খুঁজে পাওয়া সব থেকে ছোট এক্সোপ্ল্যানেট। এর ডায়ামিটার 3900 কিমি, যেটা আমাদের চাঁদের থেকে জাস্ট একটুই বড়। আর সোলার সিস্টেমের সব থেকে ছোট প্ল্যানেট মার্কারির থেকেও ছোট। এটা এর স্টারের থেকে মাত্র 1.5 কোটি কিলোমিটার দূর দিয়েই অরবিট করছে, যেটা পৃথিবী আর সূর্যের ডিস্টেন্সের থেকেও 10 গুণ কম। আর তাই মনে করা হয় এই গ্রহের সারফেসের টেম্পারেচার 426 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এই টেম্পারেচার লেডের মতো মেটালকেও ইজিলি গলিয়ে দিতে পারে। সায়েন্টিস্টদের মতে এরকম কেপলার 37b এর মতো প্ল্যানেট ইউনিভার্সে আরও থাকা উচিত, কিন্তু আমরা খুঁজেই পাইনি, কারণ এরা এতটাই ছোট আর আবছা হয় যে আমাদের টেলিস্কোপ এদের ডিটেক্টই করতে পারে না।
এবার এমন একটা প্ল্যানেটের ব্যাপারে বলবো যেটা 20 থেকে 25 বছর বয়সী কেউ যদি এই ভিডিওটা দেখো তাদের পক্ষে খুব স্পেশাল হবে, কারণ ওই এক্সো প্ল্যানেটে জন্মালে তাদের বয়স আজকে 20-25 নয় বরং 1 লাখ বছরের ওপর হতো। হ্যাঁ, পৃথিবী থেকে 4000 লাইট ইয়ার্স দূরে সার্পেন্ট কনস্টেলেশনের মধ্যে PSR J17191438 নামের একটা মিলিসেকেন্ড পালসার আছে। মিলিসেকেন্ড পালসার হলো এমন এক পালসার যাদের রোটেশনাল পিরিয়ড 10 মিলিসেকেন্ডেরও কম হয়, মানে এক পাক ঘুরতে 10 মিলিসেকেন্ডেরও কম সময় নেয়। আর এই পালসারটার রোটেশনাল পিরিয়ড মাত্র 5.8 মিলিসেকেন্ডস। অ্যাস্ট্রোফিজিসিস্ট ম্যাথিউ বেল্ড এই পালসারের চারপাশে একটা এক্সোপ্ল্যানেটের খোঁজ করেছিল যার নাম PSR J17191438b। এই প্ল্যানেটের সাইজ জুপিটারের মাত্র 40%, মানে অর্ধেকেরও কম, কিন্তু এর মাস জুপিটারের থেকে বেশি। এর কারণ হলো এই প্ল্যানেটের মারাত্মক ঘনত্ব বা ডেনসিটি। এটা জলের থেকেও 23 গুণ বেশি ঘন। আর আজ অব্দি খুঁজে পাওয়া সব থেকে ঘন এক্সোপ্ল্যানেট এটাই। যদিও এই এক্সোপ্ল্যানেটের রহস্য এখানেই শেষ হয় না। এটা ওই পালসারের মাত্র 6,19,713 কিলোমিটার দূর দিয়েই ঘুরছে, আর এটা মাত্র 2 ঘন্টা 12 মিনিটেই ওই পালসারটাকে এক চক্কর দিয়ে নেয়। মানে এই প্ল্যানেটে 1 বছর মাত্র 2 ঘন্টা 12 মিনিটেই কমপ্লিট হয়ে যায়। মানে পৃথিবীতে যতক্ষণে একদিন কমপ্লিট হয় ওখানে প্রায় 11 বছর কমপ্লিট হয়ে যায়। পৃথিবীর 1 বছর মানে এখানে 4000 বছর। আর তোমার বয়স যদি এখন 25 বছর হয় তাহলে ওখানে তোমার বয়স হতো প্রায় 1 লাখ বছর। এর পরের যে এক্সোপ্ল্যানেটটার ব্যাপারে বলতে চলেছি সেটা মেয়েদের জন্য একটু বেশি স্পেশাল। এটা পৃথিবীর থেকে 57 লাইট ইয়ার্স দূরে ভার্গো কনস্টেলেশনের মধ্যে রয়েছে। আর এটাই হলো অফিসিয়ালি একটা পিঙ্ক ওয়ার্ল্ড, গোলাপি দুনিয়া, গ্লিজ 504b। এই এক্সোপ্ল্যানেটটার কালার হলো ডিপ ম্যাজেন্টা, আর এই কালারের পেছনে কারণ হলো এই গ্রহের সারফেসের কম্পোজিশন। কিন্তু এর কালারই একমাত্র চমক নয়, একে আরো অদ্ভুত বানায় এর লোকেশন। গ্লিজ 504b জুপিটারের সাইজের মাত্র 0.96%, আর এটা এর স্টারের থেকে 43.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূর দিয়ে ঘুরছে, মানে পৃথিবী আর সূর্যের ডিস্টেন্সের 43.5 গুণ। আর এটা একটা গ্যাস জায়ান্টের পক্ষে বিশাল দূরত্ব, কারণ স্টার তৈরি হওয়ার সময় যে মেটেরিয়ালসগুলো বেঁচে যায় সেগুলো দিয়ে গ্যাস জায়ান্ট তৈরি হয়, তাই এগুলো স্টারের কাছেই তৈরি হয় নর্মালি। কিন্তু এই গ্লিজ 504b এক্সোপ্ল্যানেটটা এরই একটা চরম ব্যতিক্রম, আর তাই এটা আমাদের এক্সিস্টিং থিওরিগুলোকে সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এবার যদি আমাদের সোলার সিস্টেমের ব্যাপারে বলি তাহলে নেপচুন, যেটা সব থেকে দূরে আছে, সেটাও 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূরেই আছে। যদি এই গ্লিজ 504b আমাদের সোলার সিস্টেমে হতো তাহলে ওটা নেপচুনেরও অনেক দূরে থাকতো। এর পরের প্ল্যানেট স্টার ওয়ার্স সাগায় ট্যাটুইন নামের একটা প্ল্যানেট ছিল, যেটা লিউক স্কাইওয়াকারের হোম প্ল্যানেট ছিল। দেখো, এখানে একটা নয় বরং দুটো সানসেটস দেখা যেত। পৃথিবী থেকে 245 লাইট ইয়ার্স দূরে সিগনাস কনস্টেলেশনের মধ্যে থাকা কেপলার 16bও কিছুটা এইরকমই। এই প্ল্যানেটটার অরবিট সার্কামবাইনারি, মানে এটা একটা নয় বরং দুটো স্টারকে একসাথে অরবিট করছে। এর সাইজ স্যাটার্ন মানে শনি গ্রহের প্রায় সমান, আর এর 1 বছর 229 দিনের হয়ে থাকে। আর এখানে দিনে একবার নয় বরং দুবার সানরাইজ আর সানসেট দেখা যায়। এবার এই অদ্ভুত সব এক্সোপ্ল্যানেটের ব্যাপারে শুনে কি মনে হচ্ছে? এই ইউনিভার্সের সবকিছুই পসিবল, রাইট? তোমাদের কোনটা সব থেকে বেশি অদ্ভুত লাগলো কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।